প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ৪ অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছের অধ্যায়টির গসাগু অংশের অনুশীলনীর একটি সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা গসাগু অংশের অনুশীলনীর সমস্যা নং ১ ক নং নিয়ে আলোচনা করি ও সমাধানটি দেখি। তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এখানে তিনটি সংখ্যা দেয়া আছে, ২৪, ৪৫, ৭২। এদের গসাগু নির্ণয় করতে হবে দুইটি উপায়ে। একটি হচ্ছে ছবির মাধ্যমে, অপরটি হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তবে চলো আমরা ছবির মাধ্যমে প্রথমে গসাগু নির্ণয় করা শিখে নিই। তোমরা সমাধান দেখতে পাচ্ছ। ২৪, ৪৫, ৭২ ছবির মাধ্যমে গসাগু নির্ণয়। দুটি পৃথক ছবি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে চলো প্রথম চিত্র নিয়ে আমরা আলোচনা করি। ৭২ ও ৪৫ গসাগু নির্ণয়। এখানে যে বিষয়টি করা হয়েছে সেটি হচ্ছে ৭২ এবং ৪৫ মধ্যে বড় কে? ৭২। এই ৭২ সংখ্যাটি হচ্ছে এটি। এই ৭২ সংখ্যাটির মধ্যে এই ৪৫ সংখ্যাটি কয়বার প্রবেশ করানো যায়? ৭২ এর মধ্যে ৪৫ কয়বার আছে? নিশ্চয় একবার। এই যে একবার, এটি হচ্ছে ৪৫। তোমরা দেখতে পাচ্ছ এই ৭২ সংখ্যাটির মধ্যে ৪৫ সংখ্যাটি একবার আছে। তাহলে ৭২ হতে আর কত দরকার হবে? ৪৫ আর ২৭, এই দুইটার যোগফল কিন্তু ৭২। কেমন? এটি। এরপরে এই যে ২৭ সংখ্যাটি, এই ২৭ সংখ্যাটি ৪৫ এর মধ্যে কয়বার আছে? এটির মধ্যে কয়বার আছে তা এই ৩ নম্বর কলামে দেখানো হয়েছে। এই ২৭ সংখ্যাটি এই ৪৫ এর মধ্যে একবার আছে। কেমন? আচ্ছা, তাহলে এই ৪৫ হতে আর কত লাগবে? এই যে ২৭ আর হচ্ছে এই ১৮, এই ২৭ এবং ১৮ যোগ করলে আমরা ৪৫ পাই। আমরা এখানে এই ৪৫ ১৮ কোত্থেকে পেলাম? ১৮ হচ্ছে এই যে ৪৫ থেকে আমরা ২৭ কে বিয়োগ করেছি। অর্থাৎ আমি জানতে চেয়েছি যে ৪৫ কে ২৭ এর যোগফল হিসেবে কিভাবে লেখা যায়। তাহলে আমি বললাম ৪৫ কে লেখা যায় ২৭ যোগ ১৮, অর্থাৎ ৪৫ সমান সমান ২৭ যোগ ১৮ লেখা যায়। অনুরূপভাবে এই ২৭ কে কিভাবে ১৮ সাপেক্ষে লেখা যায়? এই ২৭ কে ১৮ যোগ ৯। কেমন? অর্থাৎ এই ২৭ এর মধ্যে এই ১৮ সংখ্যাটি একবার আছে। এবার আমি ১৮ এর মধ্যে এই ৯ কয়বার আছে? এই ১৮ এর মধ্যে এই ৯ দুইবার আছে। কেমন? তাহলে এটি কিন্তু আমাদের এই যে ছবির মাধ্যমে ৭২ এবং ৪৫ এর আমরা গসাগু কিন্তু আমরা নির্ণয় করলাম। সেটি পেলাম হচ্ছে ৯। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই ৯ দ্বারা ১৮ ভাগ করা যায়। তাহলে নিশ্চিতভাবে এই ৯ দ্বারাও ২৭ ভাগ করা যাবে। নিশ্চিতভাবে এই ৯ দ্বারা ৪৫ ভাগ করা যাবে। নিশ্চিতভাবে এই ৯ দ্বারা ৭২ ভাগ করা যাবে। কেমন? এটি কিন্তু আমাদের এই উদ্দেশ্য যে ৭২ এবং ৪৫ এর মধ্যে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি কত? আমরা পেলাম ৯। এবার আমরা এই ৯ নিয়ে কাজ করব। এই ৯ এবং এই যে আরেকটি সংখ্যা আমাদের বাকি রয়ে গেল ২৪, এই দুইটার মধ্যে এখন আমরা গসাগু নির্ণয় করব। ঠিক একই প্রক্রিয়া। আচ্ছা, আমি যদি জানতে চাই যে ২৪ এর মধ্যে ৯ কয়বার বসতে পারে? আমরা বলবো ৯ দুইবার বসতে পারে। কেমন? তাহলে ২৪ হতে আর কত বাকি রইল? ৬। এই যে ৬ লেখা হলো। দেখো ৯, ৯ আর ৬, এই তিনটির যোগফল কিন্তু ২৪। এবার আমি জানতে চাই এই যে ৯ লিখলাম, এই ৯ এর মধ্যে এই ৬ সংখ্যাটা কয়বার বসতে পারে? তাহলে উত্তর আমরা বলবো ৬ সংখ্যাটা একবার বসতে পারে। তাহলে ৯ হতে আর কত লাগবে? ৩। এই হচ্ছে ৩। ঠিক আমি আরেকটা কোশ্চেন করব। এই যে ৬ এর মধ্যে এই ৩ কয়বার বসতে পারে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ৬ এর মধ্যে ৩ সংখ্যাটা দুইবার বসতে পারে। এই যে, তাহলে এই ৩ সংখ্যাটা কি বের হলো? এটি ৯ এবং ২৪ কিন্তু একটি গুণনীয়ক। এর অর্থ হচ্ছে
এই ৩ দ্বারা ৬কে ভাগ করা যায়, তাহলে নিশ্চিতভাবে ৩ দ্বারা ৯কেও ভাগ করা যাবে, নিশ্চিতভাবে ৩ দ্বারা ২৪কেও ভাগ করা যাবে। সংখ্যাটি আসলো সেটি হচ্ছে ৩, অর্থাৎ এই ৩ই কিন্তু ২৪, ৪৫ এবং ৭২-এর গসাগু। অর্থাৎ এই ৩ সংখ্যা দ্বারা এই ৭২কেও ভাগ করা যাবে, ৪৫কেও ভাগ করা যাবে, ২৪কেও ভাগ করা যাবে। কেমন? এটি হচ্ছে ছবির মাধ্যমে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া। এবার আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। আচ্ছা, প্রথমে ৭২ ও ৪৫ এর গসাগু নির্ণয় করি। তাহলে এই ক্ষেত্রে ৪৫কে আমরা বললাম ভাজক, ৭২ হচ্ছে ভাজ্য। তাহলে এই ভাজক দ্বারা ভাজ্যকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভাগফলে পাচ্ছি হচ্ছে ১, আর হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণভাবে বিয়োগ করে আমরা পাচ্ছি হচ্ছে ভাগশেষ হচ্ছে ২৭। এটি হচ্ছে প্রথম ধাপ। এই ধাপটা হচ্ছে প্রথম ধাপ, সাধারণ যে ভাগ প্রক্রিয়া সেটা। এবার কি করব? এবার এই যে আমাদের ভাজক ছিল, এই ভাজকটা হয়ে যাবে এখন ভাজ্য। কেমন? আর এই যে আমাদের এটি কি ছিল? ভাগশেষ। এই ভাগশেষ হয়ে যাবে এখন ভাজক। তাহলে আমি কি বললাম? যে এই যে এখানে আমাদের ভাজক ছিল, ভাজকটা এখন হবে হচ্ছে ভাজ্য। আর এই যে আমাদের ভাগশেষ, ভাগশেষ হবে আমাদের ভাজক। এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা আগাই, তাহলে কি পাই? ২৭ ৪৫-এর মধ্যে একবার যায় এরকম। তাহলে আমাদের আসলো ভাগশেষ আসলো হচ্ছে ১৮। তাহলে এখন ঠিক আগের নিয়মই এই ২৭ এটা ছিল হচ্ছে ভাজক, সেটা হয়ে যাবে এখন ভাজ্য। আর এই ১৮ সেটা ছিল ভাগশেষ, এটা হবে এখন ভাজক। তাহলে এভাবে যদি আমরা আগাই, তাহলে সর্বশেষ আমরা পাবো হচ্ছে ৯ হচ্ছে ভাজক, ১৮ হচ্ছে ভাজ্য, ২ হচ্ছে ভাগফল, আর ভাগশেষ হচ্ছে ০। যখনই এই অবস্থায় আসবে, তখন আমরা আর কিন্তু সামনে আগাতে পারবো না। তাহলে এই মুহূর্তে আমরা পাচ্ছি এই ৯। এই ৯ হচ্ছে আমাদের ভাজক। এই ভাজক নিয়ে আমাদের বাকি যে সংখ্যা আছে সেটি নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা ৯কে এই ২৪ সাথে নিয়ে কাজ করব। তাহলে দেখো, এই ৯ হচ্ছে এখন ভাজক, আর ২৪ হচ্ছে ভাজ্য। ঠিক আগের মতনই ৯ ২৪-এর মধ্যে ২ বার যায়, ১৮, আর ৬ হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে নিয়মটা কি বললাম? যে এই যে ভাজক এখন হবে ভাজ্য, এই যে ভাগশেষ এখন হবে ভাজক। ভাগ প্রক্রিয়ায় ভাজক হয়ে যায় ভাজ্য, আর ভাগশেষ হয়ে যায় ভাজক। এটি লক্ষণ করতে হবে আমাদের। তাহলে এই প্রক্রিয়া যদি আমরা আগাই, তাহলে এখানে হচ্ছে এইটা আবার ভাগশেষ পাচ্ছি ৩, এই ভাগশেষটা আবার হয়ে যাবে ভাজক, আর এই ভাজকটা হয়ে যাবে ভাজ্য। তাহলে সর্বশেষ আমরা পাচ্ছি হচ্ছে ভাজক হচ্ছে ৩, ভাজ্য ৬, ভাগফল ২, আর ভাগশেষ হচ্ছে ০। অর্থাৎ দেখতে পাচ্ছি এরপর আর আমাকে ভাগশেষ যেহেতু ০ চলে আসছে, ভাগ প্রক্রিয়ার এখানেই সমাপ্তি। তাহলে রয়ে গেল কি? আমাদের ভাজক রয়ে গেল ৩। তাই এখানে লেখা আছে এখানে শেষ ভাজক ৩। সুতরাং ২৪, ৪৫, ৭২ এর গসাগু ৩। উত্তর ৩। তাহলে এটি কিন্তু আমাদের ভাগ প্রক্রিয়ার গসাগু নির্ণয়। আশা করি তোমরা সকলেই এই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।